ডক্টর মুখ থেকে টান দিয়ে মাস্ক খুলে ফেললেন। এরপর দুই হাত নাড়িয়ে চাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বললেন, পেশেন্ট এখন ঠিক আছেন। শক্ত কিছুর সাথে লেগে মাথার পেছনে একটু কেটে গেছে মাত্র, তবে ক্ষত খুব বেশি গভীর নয়। দুটো সেলাই দিতে হয়েছে। নাও সি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারের সান্ত্বনাবাণী শুনে দেহে যেন প্রাণ ফিরে পেল সবাই। তুবা ঠিক আছে শুনে সকলের প্রাণ ভরে শ্বাস টানল। মাথার ওপর থেকে দুশ্চিন্তার ছায়াও নেমে গেল। সবাই একে একে যখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ঠিক তখনই সবার শ্বাস আটকে দিতে ডাক্তার বলে উঠলেন, ও হ্যাঁ, আরও একটা কথা, পেশেন্টের দিকে একটু খেয়াল রাখবেন। এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আপনাদের মেয়ে প্রেগনেন্ট, সুতরাং এমন ঘটনা আবারও ঘটলে বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। নিজ উদ্যোগে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর। রেখে গেলেন পাথর বনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যগুলোকে। প্রতিটা সদস্যই যেন মোমের মূর্তির বনে গেছে। তুবা প্রেগনেন্ট কথাটা শুনেই সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হতভম্ব পরিবারের সদস্যরা কথা বলতে ভুলেই গেছে যেন। অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হলো কিভাবে? এটা কি আদৌ সম্ভব? বজ্রপাতের ন্যায় কাঁপছে চারিধার। ভূঁইয়া পরিবারের প্রতিটা সদস্য স্তব্ধ, হতভম্ব। যে কেউ দেখলে মনে করবে এরা সবাই পাথরের মূর্তি। হসপিটালের একদম শেষ কর্নায় ভিআইপি রুমে রাখা হয়েছে তুবাকে। আপাতত বারান্দার শেষ প্রান্তে তুবার পরিবারের সদস্য দিয়ে পরিপূর্ণ। খোলা জানালা দিয়ে পাখির কিচিরমিচির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ নেই। পিনপতন নীরবতা বিরাজ করল কিছুক্ষণ। পাথরের মূর্তি থেকে এবার জ্যান্ত মানুষ হয়ে উঠলেন ময়না বেগম। তিনি প্রথমে নীরবতা ছিন্ন করলেন। ধূপধাপ পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলেন। হসপিটালের শুভ্ররাঙা বিছানায় চিন্তিত মুখে শুয়েছিল তুবা। মনের ভেতর চলছিল এলোমেলো তুফান। কি জবাব দেবে পরিবারকে? তুবার আকাশ সমান চিন্তার মাঝেই হুট করে সেখানে উপস্থিত হলেন ময়না বেগম। তুবা এক নজর নিজের মাকে দেখার সুযোগ পেয়েছে শুধু। এরপরই ময়না বেগম এক টানে তুবাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। সেকেন্ডের ব্যবধানে দুই চারটে থাপ্পড় পড়ল তুবার গালে। হাতে স্যালাইন চলতে থাকা ক্যানুলারের টান লেগে ওপরের দিকে রক্ত উঠে গেল। অতর্কিত আক্রমণে হতভম্ব তুবা অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। অবস্থা বেগতিক দেখে পরিবারের বাকি সদস্যরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। কনকচাপা বেগম পেছন থেকে জাপটে ধরলেন ময়না বেগমকে, কিন্তু তাকে ধরে রাখা দায়। হাত ছড়িয়ে ছুটে যেতে চাইছেন যেন। চেহারার ভয়াবহতা স্পষ্ট জানান দিচ্ছে আজ মেয়েকে মেরে বস্তায় ভরে যমুনা নদীতে ভাসিয়ে দেবেন। তুবাকে সামলাতে গেল রিয়া। রিয়ার পেটে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ফেলল তুবা। থরথর করে কাঁপছে মেয়েটা, অত্যাধিক ভয় দিশেহারা। ময়না বেগম নিজেকে ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে উঠলেন, ভাবি ছাড়ুন আমাকে, আজ আমি ওকে মেরেই ফেলবো। অসভ্য মেয়ে, শেষে কিনা অবিবাহিত অবস্থায় কোনো ছেলের সঙ্গে। ছি ছি ছি, এই মেয়ে আমি রাখবো না, ওকে মেরেই ফেলবো। কনকচাপা বেগম শক্ত করে চেপে ধরে আছেন ময়না বেগমকে। স্ত্রীকে বেশি গর্জন করতে দেখে ধমকে উঠলেন তাওহিদ সাহেব। কি কথা বলবে? বাড়ি গিয়ে কথা বলে কোনো মীমাংসা হবে? তোমার মেয়ে চুনকালি মাখিয়ে দিল বংশের মুখে। এই গতকালই ওর বিয়ের প্রস্তাব এসেছে। কত ভালো একটা ছেলে ওকে বিয়ে করতে চাইছে, আর আজই তোমার মেয়ে কিনা। ছি! ঘৃণায় মুখ কুঁচকে নিলেন ময়না বেগম। সেকেন্ডের ব্যবধানে ফের বলে উঠলেন,
ডাক্তারকে ডাকো। এই বাচ্চা রাখা যাবে? এই বাচ্চা থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। ওকে দুনিয়া থেকে সরাতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দেব। বলতে বলতে সশব্দে চোয়ার পড়ল ময়না বেগমের গালে। উপস্থিত সবাই হতভম্ব। তাওহিদ সাহেব গর্জে উঠলেন। পরিস্থিতি আরো ঘেটে যাওয়ায় ময়না বেগমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন কনকচাপা বেগম। একে একে সবাই বেরিয়ে গেল। তুবা অত্যন্ত ভয় পেয়ে আছে। কিছুটা শান্ত হলে আলোচনা করে সমাধান করা যাবে। অফিস থেকে হসপিটাল পৌঁছাতে কৌশিকের মিনিট 20 সময় লেগেছে। এতটুকু সময়ের ব্যবধানে এত ঝড় বয়ে গেল। রিসেপশন থেকে তুবার রুম নাম্বার জেনে সেদিকে ছুটে আসলো কৌশিক। অত্যাধিক চিন্তায় চেহারার নাজেহাল অবস্থা। বারান্দার শেষ প্রান্তে আসতেই দেখতে পেল তার পরিবারের সদস্য ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, তবে পুরো বারান্দা জুড়ে গুমোট ভাব। কৌশিক পায়ের গতি বাড়ালো। ময়না বেগমকে কাঁদতে দেখে ওর অস্থির চিত্ত আরো বেশি অস্থির হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে পাগলের মতো প্রশ্ন করল, তুবা? তুবা কোথায়? মা, তুবা কোথায়? নীরব, তুবা কোথায়? কণ্ঠে ছিল একরাশ ব্যাকুলতা, এক বুক ভয়, এক আকাশ পরিমাণ আশঙ্কা। ময়না বেগম যেন কথা বলার সুযোগ খুঁজে পেলেন। কৌশিকের সামনে অভিযোগের ঝুড়ি খুলে বসলেন। কোথায় আর যাবে? মরে কি আর শান্তি দেবে আমাদের? ভেতরেই আছে অসভ্যটা। কৌশিক সেই মুহূর্তে ময়না বেগমের রাগের কারণ বুঝতে পারল না। ভ্রু কুঁচকে তাকালো শুধু। ময়না বেগম ফের অভিযোগ তুললেন। জানো কৌশিক, তোমার ওই অসভ্য বোন কি করেছে? পরিবারের মুখে চুনকালি মাখিয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। আমার অবিবাহিত মেয়ে মা হতে যাচ্ছে, ভাবতে পারছো? কৌশিকের কানে কঠিন বজ্রপাতের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই থমকে গেল হৃদস্পন্দন। তুবা মা হতে যাচ্ছে শব্দটা সজোরে বাড়ি মারল মস্তিষ্কে। দেহের শিরা উপশিরা জেগে উঠল কৌশিকের। গায়ে কাটা দিয়ে উঠল। নিজের অস্তিত্বের সংবাদ মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। এই অনুভূতির সাথে কৌশিক পূর্ব পরিচিত নয়। শক্তিহীনের মতো দুকদম পিছিয়ে গেল কৌশিক। দেয়ালের সাথে সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল। মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল। এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য কৌশিক মোটেও প্রস্তুত ছিল না। কোনো উত্তর তার ভেতরে সাজানো নেই। অবধের মতো মাথা নিচু করে বসে রইল শুধু। এই পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন। তিনি চিন্তিত স্বরে বললেন, পিতৃহীন সন্তান পৃথিবীতে না নাই ভালো। এতে আমাদের মেয়ের নামে বদনাম রটে যাবে। তার চেয়ে বরং হসপিটালে থাকতে থাকতেই কোনো একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাবার কথা শেষ হতে না হতেই রক্তচক্ষু নিয়ে তাকালো কৌশিক। বাঘের মতো গর্জে উঠল, খবরদার বলছে বাবা, এমন চিন্তা কেউ মাথাতেও আনবে না। তোমার গর্ভের সন্তানের বাবা আমি। ও আমার সন্তান, আর আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর গায়ে ফুলের টোকাও আমি লাগতে দেব না। এই মুহূর্তে কৌশিকের কথাগুলো দ্বিতীয়বার বজ্রপাত ঘটালো সবার মাথায়। হতভম্ব পরিবার এবার দ্বিগুণ হতভম্ব হয়ে গেল। তাদের মনে হচ্ছে আজ বজ্রপাত ঘটারই দিন। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে অদৃশ্য বজ্রপাত ঘটছে। তবে কৌশিকের কথা শুনে একটা বাজ যেন সোজা জামাল সাহেবের মাথার ওপর পড়ল। কৌশিক আর কারো দিকে তাকালো না। সোজা পা বাড়ালো তুবার কেবিনের দিকে। যেতে যেতে বলে গেল, বাড়ি ফিরে যাও সবাই। বিচার চালির যা আছে সব ভুইয়া মাঞ্জিরা হবে। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসি। জামাল সাহেব বুকে হাত চেপে ধরেন। হুট করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল যেন। হার্ট অ্যাটাক হবে ভাব। শক্ত চেহারা নিয়ে কেবিনে ঢুকলো। বেডে শুয়ে অঝরে কাঁদতে থাকা তুবাকে দেখে নমনীয় হয়ে এলো কৌশিক। চোখ দুটো লালচে রং ধারণ করলো। সেকেন্ডের ব্যবধানে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তুবার ওপর। তুবা পিঠের নিচে দুই হাত ঢুকিয়ে পেঁচিয়ে ধরল নিজের সাথে। ক্রন্দনরত তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমু খেলো। মুখে এক চিমটি জায়গাও বাদ রাখল না।
ঠোঁট ছোঁয়াতে। তুবার পুরো মুখ জুড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে ঘাড়ে মুখ গুজল কৌশিক। পাগলের মতো বিলাপ করতে করতে বলল, সরি সরি জান, রিয়েলি ভেরি সরি। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার উচিত ছিল তোর কাছেই থাকা।